আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো তো আজকে আমরা এসি সার্কিটের 12 নম্বর ক্লাস করব এবং আরএলসি সিরিজ সার্কিটের 6 নম্বর ক্লাস হবে এটা। তো আমরা ম্যাথ সলভ করছিলাম গত ক্লাসে এবং আজকে আমরা ম্যাথ সলভ করব। ফার্স্ট অফ অল কঠিন এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। দেখেন এখানে প্রশ্নটা মূলত এখানে প্রশ্নটা শুধু লেখা আছে সবটুকু। তো এই প্রশ্ন থেকে কি করা লাগবে, আপনার এই সার্কিটটা আঁকা লাগবে, ঠিক আছে? তাহলে আপনি সলিউশন খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? প্রশ্নের মধ্যে কিন্তু এই সার্কিটটা দেওয়া ছিল না আমাদের। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন আমরা কিভাবে আগাই। আচ্ছা, তারপর প্রশ্ন থেকে প্রশ্নটা একটু দেখব। দেন একটা রেজিস্টর, চোখ কয়েল এবং একটি 25.2 মাইক্রোফ্যারাড এর ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলো। যদি সাপ্লাই কারেন্ট 0.4 এম্পিয়ার এবং ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর 20 ভোল্ট এবং ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর অ্যান্ড চোক কয়েল 45 ভোল্ট, ভোল্টেজ অ্যাক্রস দ্য চোক কয়েল 35 ভোল্ট এবং ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর 50 ভোল্ট হয়, তবে নির্ণয় করো draw the circuit and vector diagram। তাহলে আমাদের কি বলছে, এই সার্কিট আঁকার জন্য এবং ভেক্টর ডায়াগ্রাম বলছে, যেটা এখনো আঁকি নাই, আমরা আঁকবো। তারপর বলতেছে যে আর মানে এই রেজিস্টরের মানটা নির্ণয় করা লাগবে এবং চোখ কয়েল মানে কয়েলের মধ্যে আমরা তো নর্মালি জানি ইন্ডাক্টর থাকবে এবং রেজিস্টর থাকবে, ঠিক আছে? এবং ইন্ডাক্টর এবং রেজিস্টর থাকবে, এই রেজিস্টরের ভ্যালুটা চাইছে। তারপর এই ইন্ডাক্টরের ইন্ডাক্টান্সটা কত ওইটা আমাদের কাছে চাইছে। তারপর সিতে কি চাইছে, সাপ্লাই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা কত ভোল্টেজের সাপ্লাই দিতেছি ওইটা কিন্তু আমাদের চাইছে। তারপর এখানে কত ফ্রিকোয়েন্সিতে সাপ্লাইটা দিতেছি এফ, ওইটা আমাদের চাইছে, ওইটা আমাদের বের করা লাগবে। তারপর বলতেছে যে পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড টোটাল সার্কিট অ্যাক্টিভ পাওয়ার, তাহলে পাওয়ার ফ্যাক্টরও বের করা লাগবে আমাদের এবং টোটাল সার্কিট অ্যাক্টিভ পাওয়ার বের করা লাগবে। এই বিষয়গুলো আমাদের কাছে চাইছে, আমরা এই বিষয়গুলো বের করে ফেলার চেষ্টা করি। আচ্ছা দেখেন ম্যাথটা একটু জটিল, একটু সময় নিয়ে বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা ভেক্টর ডায়াগ্রামটা এঁকে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে, ভেক্টর ডায়াগ্রামটা এঁকে ফেলবো। আচ্ছা, ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? দেখেন এটা একটা আমাদের সিরিজ সার্কিট যেহেতু, তাহলে আমরা কি রেফারেন্স অক্ষ কাকে নিব? কারেন্টকে নিব। তাহলে আমরা ফার্স্ট অফ অল একটা রেফারেন্স অক্ষ নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স অক্ষ। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের কারেন্ট, রেফারেন্স অক্ষটা হচ্ছে আমাদের এটা কারেন্ট আই। এখন রেজিস্টর নিয়ে একটু চিন্তা ভাবনা করি। ভোল্টেজ, রেজিস্টরের যে ভোল্টেজ, দেখেন এই রেজিস্টরের যে ভোল্টেজ এটা কি থাকবে, এই কারেন্টের সাথে ইনফেস থাকবে। তাহলে আমরা এই রেজিস্টরের ভোল্টেজটা আমরা চিন্তা করলাম যে এটুকু পর্যন্ত। আচ্ছা আমরা কালার দিই অন্য একটা, এটুকু পর্যন্ত আমাদের এই রেজিস্টর এর ভোল্টেজ। তো এই রেজিস্টরের আর ভোল্টেজটা কত আছে বলেন তো? এই 20 ভোল্ট আছে। ওকে, এবং তারপর দেখেন এখানে দেখেন আরেকটা রেজিস্টর আছে, কিন্তু এই রেজিস্টরের আড়াইতে কত ভোল্টেজ আছে তা কিন্তু আমরা জানি না,
কিন্তু আমরা একটা জিনিস জানি যে ইন্ডাক্টর এবং রেজিস্টর দুইটার আড়াআড়িতে 35 ভোল্ট আছে, ঠিক আছে। তো তাহলে আমরা এই চোখ কোয়েলের ভোল্টেজটা আঁকার চেষ্টা করি। চোখ কোয়েলের রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা চিন্তা করলাম এইখান থেকে এইটুকু পর্যন্তই। এইটুকু হচ্ছে আমাদের এটুকু, হ্যাঁ, এটুকু হচ্ছে আমাদের চোখ কোয়েলের রেজিস্টর আছে না, এই রেজিস্টর আড়াআড়ি ভোল্টেজ আমরা ধরে নিলাম। তাহলে বি কয়েল, এটার নাম দিলাম COIL। আচ্ছা, তারপর ইন্ডাক্টর আছে না, এই ইন্ডাক্টরের যে ভোল্টেজটা আছে, এই ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা ধরে নিলাম এটা। আচ্ছা, আমি একটা অন্য কালার দিই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা ধরে নিলাম আর কি, ঠিক আছে। এই ইন্ডাক্টরের ভোল্টেজটা, কয়েলের ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা কি দিয়ে প্রকাশ করব? BL দিয়ে প্রকাশ করব। তারপর দেখেন এটা কি, এটা হচ্ছে আমাদের কয়েলের রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ এবং এটা হচ্ছে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ। এবং দেখেন এখানে কিন্তু আমাদের এই প্রশ্নেই দেওয়া আছে যে এই কয়েলের আড়াআড়িতে ভোল্টেজ কত? 35 ভোল্ট। তাহলে আমরা এই জিনিসটা এখানে বসানোর চেষ্টা করি। এই দুইটার এই কয়েলের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে আমাদের 35 ভোল্ট। আচ্ছা, আমরা একটু লিখে দেব এটা 35 ভোল্ট, ঠিক আছে। ফাইভ ভোল্ট। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখেন এইখানে এই কয়েল এবং এই রেজিস্টর এর আড়াআড়িতে ভোল্টেজটা কত? এই কয়েল এবং রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা কত দেওয়া আছে? এই কয়েল এবং রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা হবে আমাদের, আমরা কিন্তু এইখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এইখানে রেফারেন্স অক্ষ ধরে নিছি, ওই অক্ষ আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা আগানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এইখানে আমাদের কয়েল, এই কয়েলের রেজিস্টর এবং ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে 35 এবং এই ইন্ডাক্টর এবং আরেকটা যে রেজিস্টর আছে না, এই রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ কিন্তু দেওয়া আছে 45 ভোল্ট। তাহলে ওটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের রেজিস্টর এবং কয়েলের আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে 45 ভোল্ট দেওয়া আছে আমাদের। ওকে, পরে পরে দেখেন আমরা কি আঁকছি, এই রেজিস্টর এবং এই কয়েলের বিষয়গুলো আঁকছে, কিন্তু আমাদের যে এইখানে দেখেন আরেকটা কি দেওয়া আছে, ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের তো আঁকতে হবে ক্যাপাসিটরের ভোল্টেজটা, ঠিক আছে। তো ক্যাপাসিটরের ভোল্টেজটা, এই ক্যাপাসিটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু নাই, ঠিক আছে। এটা কিন্তু পিওর ক্যাপাসিটর, সুতরাং এটা কি থাকবে? রেফারেন্স অক্ষর সাথে 90 ডিগ্রিতে থাকবে, ঠিক আছে। তাহলে রেফারেন্স অক্ষর সাথে 90 ডিগ্রিতে আমরা এঁকে দিব এটারে। তাইলে ইন্ডাক্টর যে পাশে দিলাম এর বিপরীত সাইডে দিব। আচ্ছা, দিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে ইন্ডাক্টর আছে না, ইন্ডাক্টরে যে আরআরতে ভোল্টেজটা আছে ওইটাকে আমরা একটা কনসিডার করে নিব, কতটুকু আছে একটু চিন্তা ভাবনা করে নিব যে আমরা এইটুকু পর্যন্তই। আচ্ছা, এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার টোটালটুকু হচ্ছে আমাদের ক্যাপাসিটর আরআরতে ভোল্টেজ, ঠিক আছে। টোটালটুকু হচ্ছে আমাদের বিসি দেওয়া আছে কত? 50 ভোল্ট। কিন্তু আমাদের তো যে ভোল্টেজ আছে ক্যাপাসিটরের
এবং ইন্ডাক্টরের। এখন ক্যাপাসিটরের ভোল্টেজটা থেকে ইন্ডাক্টরের ভোল্টেজটা বাদ দিয়ে আমরা ভেক্টর রাখবো। তাহলে এই ক্যাপাসিটর মানে এইখান থেকে এইটুকু পর্যন্তই আমাদের কি, এই যে এইখানে যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটা, ঠিক আছে, ওইটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপর আমরা এখানে মিলাই দেব। আচ্ছা, আমরা একটু কালারটা চেঞ্জ করে আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি টোটাল ভোল্টেজ, আর এটা কিন্তু আমাদের 22। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে। ভেক্টর ডায়াগ্রামটা আমাদের এই সাপ্লাই ভোল্টেজটা বের করা লাগবে এবং আমাদের আরো অনেক কিছু বের করা লাগবে। তো আমরা উপরে বিএল যাব, নিচে হচ্ছে বিসি, মানে একটু মুছাই দেব, কারণ হচ্ছে যে আমাদের জায়গার স্বল্পতা আছে এই জন্য আর কি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেশন আগানোর জন্য এক্সট্রা কিছু কাজ করতে হবে। এক্সট্রা কিরকম কাজ করতে হবে একটু বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু বোঝার একটা জিনিস আছে। আচ্ছা, আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু সামান্তরিকের সূত্র পড়ছিলাম, এরকম যদি সামান্তরিক একটা বল পি হয় আর একটা যদি কিউ হয়, তাহলে এই রেখাটা কি নির্দেশ করে? লব্ধি। এই লব্ধির একটা সূত্র পড়ছিলাম আমরা ছোটবেলা, আর ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, ঠিক আছে। এই সূত্রটা আমাদের লাগবে, ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে ইউজ করতে হবে। তো এই সূত্রটা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে তো আমাদের একটা সামান্তরিক লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সামান্তরিক আঁকা। তাহলে দেখেন, এখানে আমি একটু হাইলাইট করব, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন, এখানে একটু হাইলাইট করব। আচ্ছা, এই রেখাটারে আমরা কোন রেখা বরাবর আঁকতে পারি? সমান্তরালে এখানে আঁকতে পারি, ঠিক আছে। আবার এই যে এই রেখাটারে এই রেখার সমান্তরালে আমরা এখানে আঁকতে পারি, ঠিক আছে। দেখেন, এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা সামান্তরিক, ঠিক আছে। তো আমরা এখন এটার একটু আঁকার চেষ্টা করব, ঠিক আছে। দেখেন তাহলে, সাদা এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে আমাদের এটা, হয়েছে সমান্তরাল, হয়েছে। তারপর এই যে এই রেখাটার সমান্তরাল রেখা হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা যদি চাই, এটা কি আমাদের থিটা, এখন আমরা এইখানে যে লব্ধিটা আছে, লব্ধিটার যে সূত্রটা আমরা জানি, এই যে এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব। ইউজ করে আমরা একটা জিনিস বের করব, দেখবেন। আচ্ছা, আমরা এইটুকু মুছাই দিই, ঠিক আছে, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে, এবং একটু ছোট করে নিই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, এখানে যে আমরা ভেক্টরটা আঁকলাম, ওইটা আমরা এখানে নিয়ে এসে পড়ি, তাইলে আমাদের প্রশ্নটা একটু ছোট করে নিই। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক আছে।
প্রথমে এখানে প্রশ্ন থেকে প্রথমে আমরা এক্সি মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বের করে কিভাবে বের করতে পারি দেখেন তো। অবশ্যই আমরা আমাদের টার্গেট অন্য কিছু। এক্সি লেখা হইতেছে না। এক্সি হচ্ছে যে এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা, ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে বিসি এবং এর মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই। ঠিক আছে, এখন আমাদেরকে এইখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান কি 2 পাই এফ সি। আচ্ছা আমি একটু লেখা একটু মোটা করে নেব। 2 পাই এফ সি কত? 2 পাই এফ সি সমান হচ্ছে আমাদের ভোল্টেজ কত, এখানে ভোল্টেজটা কত 50। ওকে, এবং কারেন্টটা কত দেখেন প্রশ্নে একটা দেওয়া আছে 0.4 এবং 2 পাই এফ সি, এখানে সি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 25.25 মাইক্রোফ্যারাড। তো এখানে এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা এখানে বসাবো এবং 2 পাই এর মান তো আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা কি পেতে পারি, এই এফ এর মান ভ্যালু পাই, এখানে এফ মানে ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে আপনাদের কাজ হচ্ছে এখানে ক্যাপাসিট্যান্সের মানটা বসে এই ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলা। ফ্রিকোয়েন্সিটা বের করবেন, মানগুলো বসাইলে আপনি পাবেন ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 50 হার্জ। আচ্ছা, পরে এখানে যে আমরা সামুদ্রিক একটা আঁকলাম না, ওটারে আমরা একটু বাহুর নামগুলা দিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন, তাহলে আমরা এখানে ও বিন্দু ধরলাম, এখানে ধরলাম এ বিন্দু, এইখানে বি বাসে নাই বি, এইখানে সি, এইখানে ডি, আর এইটা হচ্ছে ই বিন্দু ধরলাম আমরা। ঠিক আছে, এখন আমরা ও এ বি সি একটা সামান্তরিক, এটার কর্ণ কি লব্ধি নির্দেশ করে। তো এই সূত্র দিয়ে আমরা cos থিটার ভ্যালু বের করতে পারি। দেখেন কিভাবে বের করি। সূত্রটা কিন্তু আমি একবার লিখছিলাম, তারপর আবার আরেকবার লিখা দেই এইখানে আপনাদের সুবিধার জন্য। আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস, সরি পি কিউ কস হবে, পি কিউ কস থিটা। ঠিক আছে, এইখানে আর এই সূত্র থেকে এই সূত্রের এই লব্ধি 45 কিন্তু দেওয়া আছে, তাহলে আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, আমরা আর এর ভ্যালুটা আমরা বসাই। তাহলে 45 স্কোয়ার পি কত, আমরা পি বাহুটা ধরলাম, নিচের যে বাহুটা আছে ওইটারে পি ধরলাম, আর এইখানে এই বাহুটা কিউ ধরলাম। তাহলে এই পি বাহুর ভ্যালু কত দেওয়া আছে 20, সরি এখানে সমান চিহ্ন দেওয়া লাগবে। তারপর পি বাহু যেটা আমরা 20 ধরলাম, 20 স্কোয়ার, কিউ এই বাহুটাকে আমরা কিউ ধরলাম। ঠিক আছে, এই বাহুটাকে কিউ ধরলাম, এই কিউ বাহুর ভ্যালু মানে ভোল্টেজ হচ্ছে 45 ভোল্ট, এখানে কিন্তু দেওয়া আছে। এটার সমান্তরাল এই বাহুটা কিন্তু আচ্ছা 35 স্কোয়ার প্লাস 20 ইন্টু 35 cos থিটা। এখন দেখেন সবগুলো মান দেওয়া আছে, শুধু cos থিটার একটা ভেরিয়েবল। সুতরাং এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করে
আমরা cos থিটার মান পাওয়া যাব। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই লাইনটা একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে cos থিটার ভ্যালুটা বলেন। আচ্ছা, cos থিটার ভ্যালু পাই 2/7। ওকে, এখন এটা আমরা কোন ত্রিভুজ চিন্তা করছি, কোনটুকু চিন্তা করছি একটু লেখা দিই যাতে আপনাদের মনে থাকে। এটুকু আমরা কোথা থেকে পাইছি? ফ্রম 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 ও এ বি সি থেকে এটুকু আমরা আগানোর চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, পরে পরে একটা আমরা ত্রিভুজ নিয়ে চিন্তা করি। এখানে ভেক্টর দেখেন, ভেক্টরের এটুকু একটু চিন্তা করেন, এটুকু। আচ্ছা, আমি একটু লিখি তাহলে আরো ভালো বুঝবেন। ফ্রম ফ্রম ত্রিভুজ হচ্ছে আমাদের এ ডি বি ত্রিভুজ, ঠিক আছে। এখান থেকে আমরা যদি cos থিটা নিয়ে কাজ করার চেষ্টা করি এবং এটাতে যদি আমরা থিটা ধরি, তাহলে cos থিটা সমান আমরা কি লিখতে পারি? cos থিটা সূত্র কি জানি আমরা? cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। শুধু এই যে এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ চিন্তা করবেন। cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আছে? ভি কয়েল ভোল্টেজটা, তাহলে ভি কয়েল, তারপর অতিভুজ কত আছে? 35 ভোল্ট, ঠিক আছে। এখন আমরা তো cos থিটার ভ্যালু এই যে উপরে বের করছিলাম, ঠিক আছে। এই cos থিটার ভ্যালু কিন্তু আমরা উপরে বের করছিলাম। সুতরাং আমরা এখানে cos থিটার মানটা যদি বসাই তাহলে কি পাওয়া যাব? ভি কয়েল যে আছে ওইটার মানটা পাওয়া যাব, ঠিক আছে। এখন তাহলে cos থিটার ভ্যালুটা বসান আপনি। cos থিটার ভ্যালু হচ্ছে 2/7 ভাগ দেব আর কি, সমান হচ্ছে ভি কয়েল বাই 35। এখন ক্যালকুলেশন করে ভি কয়েলটা কত হয় বলেন তো? ভি কয়েলের ভোল্টেজ হয় 10 ভোল্ট। এখন দেখেন আপনি কিন্তু এখানে দেখেন এটুকুর ভোল্টেজ কিন্তু জানা ফেলছেন, মানে এখানে যে আপনার কয়েল আছে, এই কয়েলের মধ্যে যে রেজিস্টরটা আছে এর আরআরই ভোল্টেজটা কিন্তু আপনি বের করে ফেলছেন, ঠিক আছে। এখন আমরা ইন্ডাক্টরের আরআরই তে ভোল্টেজটা একটু নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করি। আচ্ছা, ইন্ডাক্টরের আরআরই তে ভোল্টেজ নিয়ে যদি চিন্তা ভাবনা করতে চাই, দেখেন এই ত্রিভুজের আমরা কি জানি? অতিভুজ জানি এবং ভূমি কত? 10 পাইছি। তাহলে এই লম্বটা বের করতে পারি কি? পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এইখানে যে ইন্ডাক্টর আরআরইতে ভোল্টেজটা মানে এই লম্বটা আমরা বের করতে পারি। তাহলে ভিএল সমান √ওভার অতিভুজ কত? 35, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার বি কয়েল স্কয়ার। তো এই কয়েলের ভ্যালু কিন্তু আমরা জানি, কয়েলের ভোল্টেজটা কত? 10 ভোল্ট এখানে পাইছিলাম, বসায় দিব, শর্ট করলাম আর কি। এখন ক্যালকুলেশন করেন তো, ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 33.5
54 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে টোটাল ভোল্টেজটা বের করা। তাহলে দেখেন, টোটাল ভোল্টেজটা যদি আমরা বের করি, টোটাল ভোল্টেজটা বের করব, আমরা একটা ত্রিভুজ চিন্তা করব। ত্রিভুজটা আমি হাইলাইট করি, এই যে এইটুকু করে আমরা একটা ত্রিভুজ কল্পনা করে সমকোণী ত্রিভুজের চিন্তা করে ওই পিথাগোরাসের সূত্র অনুসারেই আমরা এই সাপ্লাই ভোল্টেজ মানে ইভি ভোল্টেজটা বের করে ফেলতে পারি। আচ্ছা দেখেন, ফ্রম আমরা চিন্তা করব ত্রিভুজ একটা, ত্রিভুজটা কি, ত্রিভুজের নাম হচ্ছে ও ডি ই ত্রিভুজ। ঠিক আছে, ও ডি ই ত্রিভুজ থেকে পাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা সাপ্লাই ভোল্টেজটা যে বের করব, ওইটা হচ্ছে ভি মানে অতিভুজ স্কোয়ার আর কি। অতিভুজ হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বিএস। অতিভুজ স্কোয়ার আমরা একসাথে লিখে ফেলবো। ঠিক আছে, না থাক, একসাথে না লিখি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন ভূমি কতটুকু আছে বলেন তো? ভূমি এইখান থেকে এটুকু পর্যন্ত 20, আর এইখান থেকে এটুকু 10, টোটাল কত? 30। তাইলে আমাদের হচ্ছে ভূমি হচ্ছে 20 প্লাস 10, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এইখান থেকে এটুকু হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, এখন আমাদের যে টোটাল, এই টোটাল মানে বিসি কত? বিসি হচ্ছে আমাদের টোটাল 50, এবং এই 50 থেকে আমরা কি ইন্ডাক্টরে যে যতটুকু ছিল, ইন্ডাক্টরে আড়াআড়িতে যত ভোল্টেজ ছিল, ওটা কি করছিলাম? মাইনাস করছিলাম। তাহলে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা কত? 33.54 মাইনাস 33.54, এটুকু কি হইলো আমাদের লম্ব স্কোয়ার। এখন এটুকু ক্যালকুলেশন করলেই আপনি কি বি সাপ্লাই ভোল্টেজটা পাই যাইতেছেন। কত হয়? 34.22 ভোল্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। আচ্ছা, তারপর সার্কিট প্যারামিটার চাইছে আমাদের। সার্কিট প্যারামিটার বলতে এখানে আমাদের কি রেজিস্টরটা আছে ওইটা যদি আমরা বের করতে পারি, তাহলে তো হয়ে গেল একটা প্যারামিটার। তাহলে বিতে চাইছে প্যারামিটার, তাহলে আমরা এই রেজিস্টরের ভ্যালুটা বের করে ফেলার চেষ্টা করি। আর ইকুয়াল টু ভি বাই আই। ভি কত? 20। ঠিক আছে, 20। আই কত? 0.4। তাহলে রেজিস্টরের ভ্যালু হচ্ছে 50 ওহম পাই আমরা। ঠিক আছে, তারপর আমাদের আরো কি প্যারামিটার আছে? এখানে আরেকটা কয়েল আছে, কয়েলের যে রেজিস্ট্যান্স আছে ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করি। কয়েলের রেজিস্ট্যান্স, তো কয়েলের আড়াআড়ি ভোল্টেজটা কত? কয়েলের আড়াআড়ি ভোল্টেজ এখানে দেখেন 10 ভোল্ট বের করছিলাম, এবং কয়েলের মধ্যে কারেন্ট কত ফ্লো হইতেছে? যেহেতু সিরিজ সার্কিট, সব জায়গা দিয়ে 0.4 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। 0.4 এম্পিয়ার, তাহলে কত হয়? 25 ওহম হয়। ঠিক আছে, তারপর আমাদের ইন্ডাক্টরের ইন্ডাক্টান্সটা আমাদের বের করা লাগবে। হ্যাঁ, তাহলে প্রথমে ইন্ডাক্টান্স বের করার জন্য এই ইন্ডাক্টরের আমাদের কি করা লাগবে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নিয়ে আগাইতে হবে। তাহলে আমরা জানি এক্সএল সমান হচ্ছে ভিএল, মানে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা। তো ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজটা আমরা কিন্তু বের করেছি। এই ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজটা কিন্তু কত পাইছিলাম?
এখানে দেখেন 33.54, 33.54, ঠিক আছে। এবং কারেন্ট কত ইন্ডাক্টরের মধ্য দিয়ে 0.4। এখন এখানে এই এক্সেল সমান আমরা কি লিখতে পারি, 2 পাই FL 33.54 বাই 0.4, ঠিক আছে। এটুকু আমরা পাইলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই এফ এর ভ্যালুটা কিন্তু মানে ফ্রিকোয়েন্সিটা আমরা কিন্তু প্রথমে বের করছিলাম 50। সুতরাং এই ফ্রিকোয়েন্সির জায়গায় 50 বসায় যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাওয়া যায়, এই এল ইন্ডাকট্যান্সের ভ্যালুটা পাওয়া যায় আমরা। হ্যাঁ, তাহলে ইন্ডাক্টরের ভ্যালুটা হচ্ছে, ক্যালকুলেশন করেন তো কত আসে, 267 মিলি এম্পিয়ার। এটা কিন্তু আমাদের আনসার। তাহলে প্যারামিটার কিন্তু আমাদের তিনটা, এখানে এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, ঠিক আছে। তিনটা কিন্তু আমরা বের করে ফেলছি। তারপর আমাদের চাইছে যে টোটাল পাওয়ার, এই সার্কিটের কি চাইছে, টোটাল পাওয়ার চাইছে আমাদের কাছে। তাহলে আমরা এখন টোটাল পাওয়ারটা নিয়ে কাজ করার চেষ্টা করব। টোটাল পাওয়ারের সূত্র, পাওয়ার এর প্রত্যেকটা পাওয়ারের দুইটা করে সূত্র আছে আমরা জানি। তো এখানে আমাদের কোন সূত্রটা ইউজ করলে সবচেয়ে ভালো হবে, আই স্কোয়ার আর এর যে সূত্রটা আছে ওইটা। তাহলে আই তো আমরা জানি কত, 0.4, এবং আর কত, আর কিন্তু দুইটা আছে আমাদের, দুইটা যোগ করতে হবে। কিন্তু প্রথম যে আর ওইটা কত পাইছি আমরা, 50, আর একটা যে কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা 25, ঠিক আছে, যোগ করে দিলাম, ক্যালকুলেশন করো। এখন আমরা পাওয়ারটা পাই যাই, পাওয়ারটা হচ্ছে যোগ করার পরে আমরা পাই 12 ওয়াট, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই ম্যাথটা একটু জটিল, ঠিক আছে। এখন বুঝতে পারছেন কিনা এটা একটু দেখেন, যদি না বুঝতে পারেন আবার বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব, নয়তো পরবর্তী ম্যাথ আগাবো। আচ্ছা, আমি একটু ফোনটা চার্জে দিয়ে নিই, কারণ কথা হচ্ছে চার্জ নাই। আচ্ছা, তার মানে এই ম্যাথটার মধ্যে আপনাদের প্রবলেম নাই। আচ্ছা, আগানোর চেষ্টা করি পরবর্তীতে। এখন এই পর্যায়ে আমরা এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। দেখেন কি বলছে। প্রথমে আমরা সার্কিট প্রশ্নটা দেখব। একটি সার্কিট 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 3 এম্পিয়ার, 0.707 লিডিং পাওয়ার ফ্যাক্টরে 5 এম্পিয়ার, সরি প্রশ্নটা ঠিক হয়নি। একটি সার্কিট 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 3 এম্পিয়ার এবং 0.707 লিডিং পাওয়ার ফ্যাক্টরে 5 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে যখন তাদের সাপ্লাই 115 ভোল্ট এবং 50 হার্টজ সার্কিট সিরিজে 230 ভোল্ট 50 হার্টজ সাপ্লাই। ফাইন্ড দ্য টোটাল কারেন্ট, কনজিউমেড পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখানে আমি সহজে বুঝাই দিই ম্যাথটা। প্রথমে বলতেছে যে আপনার দুইটা সার্কিট হবে আর কি। আমি প্রশ্নটা আগে বোঝানোর চেষ্টা করি এখানে কি লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা সার্কিট এখানে আঁকি। এখানে আমাদের একটা ইম্পিডেন্স আছে, তারপর এইখানে আমরা একটা সাপ্লাই দিতেছি, ঠিক আছে। এখানে ইম্পিডেন্সের নামটা আমরা Z1 দেই। আচ্ছা, এখন আমাদের প্রথম যে কন্ডিশন আছে, এখানে আমরা সাপ্লাই দিতেছি কত, 115 ভোল্ট, 115 ভোল্ট
সরি 115 ভোল্ট 50 হার্জ সাপ্লাই দিতেছি আমরা। ওকে, তারপর এখান দিয়ে কারেন্ট কত ফ্লো হইতেছে 3 এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর কত, পাওয়ার ফ্যাক্টরটা এখানে আমরা প্রথম পাওয়ার ফ্যাক্টরটা কত 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে যে এখন আমাদের আরেকটা ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্স নাম্বার 2। এইটারে আমরা কি করতেছি সাপ্লাই দিতেছি একটা সোর্স দিয়া। তো সাপ্লাই দেওয়ার ফলে কি কাহিনীটা হইতেছে দেখেন, এখানে আমরা সাপ্লাই দিতেছি 115 ভোল্ট 50 হার্জ, এটা ভোল্ট হবে আর কি 50 হার্জ, এবং পাওয়ার ফ্যাক্টরটা কত, এখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.707 লিডিং। তাহলে পাওয়ার ফ্যাক্টর 0.707 লিডিং পাওয়ার ফ্যাক্টর আমরা সাপ্লাই দিতেছি। তার ফলে এখান দিয়ে কি হইতেছে যে কারেন্ট কত ফ্লো হইতেছে দেখেন 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে 5 এম্পিয়ার। এখন বলতেছে যে প্রশ্নের মধ্যে আর কি, এইখানে যে দুইটা সার্কিট আছে, এই দুইটা সার্কিটরে মানে Z1 এবং Z2 যে ইম্পিডেন্স আছে দুইটারে আমরা যখন সিরিজে সংযোগ করে এই যে 230-50 হার্জ সাপ্লাই দিলে কি কাহিনী হবে, মানে টোটাল কারেন্ট এবং পাওয়ার বের করা লাগবে। তাহলে আমরা ফাইনাল সার্কিট হবে যে এখানে Z1 সিরিজে যোগ হবে Z2 ইম্পিডেন্স। ঠিক আছে, তারপর আমরা এখানে সাপ্লাই দেওয়া লাগবে কত, সাপ্লাই হচ্ছে 230 দেওয়া লাগবে, 230 ভোল্ট 50 হার্জ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের প্রশ্নটা আমি আরেকবার বোঝাই দিই। এইখানে প্রশ্নের মধ্যে প্রথমে এই সার্কিটের মধ্যে 115 ভোল্ট 50 হার্জ 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 3 এম্পিয়ার কারেন্ট হয় Z1 ইম্পিডেন্সে, এবং Z2 ইম্পিডেন্সে 5 এম্পিয়ার 115 ভোল্ট 50 হার্জ পাওয়ার ফ্যাক্টরে এত দিলে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। এখন এই দুই জায়গায় যে ইম্পিডেন্স আছে Z1 এবং Z2, এই দুইটা ইম্পিডেন্সরে যখন আমরা সিরিজে যোগ করব, লাগাবো, কানেকশন করব, করে তখন 350 ভোল্ট সাপ্লাই দিলে কি কাহিনী হবে, তারপর আমাদের কি করা লাগবে টোটাল কারেন্ট, এখানে কি টোটাল কারেন্ট, কনসুমেড পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর, এই তিনটা জিনিস বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন সলিউশন, আমাদের যেহেতু দুইটা কন্ডিশন দেওয়া আছে, তো আমরা প্রথম কন্ডিশনটা নিয়ে আগানোর চেষ্টা করব ফার্স্ট অফ অল। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা এখানে সার্কিটটা আমরা এখানে আইনা নিই। তাহলে সার্কিটটা আমরা আয়না নিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে ইম্পিডেন্স বের করা। তো ইম্পিডেন্স বের করতে গেলে আমাদের ইম্পিডেন্সটা বের করি আর কি এখানে এই সার্কিটের। তো ইম্পিডেন্সটা বের করতে গেলে আমাদের Z ইকুয়াল টু কি দেওয়া আছে, ভোল্টেজ তো দেওয়াই আছে 115 ভোল্ট, এবং কারেন্ট কত 3, কত ইম্পিডেন্সটা কত হলো 115 ভাগ 3 কত হয়, ক্যালকুলেটর চাপেন, পাবেন হচ্ছে 38.33 ওহম। ওকে, তারপর আমাদের কাজ হচ্ছে যে অ্যাঙ্গেলটা বের করা, জেডের সাথে তো একটা অ্যাঙ্গেল হবে ওইটা বের করা। তাহলে জেডের সাথে অ্যাঙ্গেলটা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর থেকে বের করতে পারি। তাহলে কস আমাদের কস থিটা সমান দেওয়া আছে কত 0.6,
তাহলে থিটা সমান কত, cos ইনভার্স 0.6 কত হয় থিটা সমান, ক্যালকুলেটর চাপেন। 53.13 হয় আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এখন আমরা জেড এর সাথে যদি অ্যাঙ্গেলটা একসাথে লিখতে চাই, z1 আমাদের ভ্যালু কত হয়, ভ্যালু হচ্ছে 38.33, অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের z1। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখন আমরা z2 নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করি। জুম আউট করে নিই। আচ্ছা, আমরা এখন z2 নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করব। তো আমরা সার্কিটটাকে একটু এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা এখানে একটু বর্ডার দিয়ে নিই। ওকে, এখন এই সার্কিট থেকে আমরা জেড যদি বের করতে চাই, তাহলে জেড ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। ফি কত, 115, আই কত, আই 5। তাহলে জেড এর ভ্যালুটা কত হয়, জেড এর ভ্যালুটা কত হয় 23 ওহম। ঠিক আছে, এখন আমাদের অ্যাঙ্গেল দরকার। দেখেন এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত, 0.707। তাহলে cos থিটার ভ্যালু দেওয়া আছে 0.707। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারি। সুতরাং থিটার ভ্যালুটা এখান থেকে বের করেন ক্যালকুলেটর চাইপা। থিটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমরা এখানে z2টা পাই গেলাম। z2 এর ভ্যালু কত পাইলাম, 23, অ্যাঙ্গেল কত 45। ওকে, তাহলে আমরা এটা একটু হঠাৎ করে রেখে দিই। তাহলে আমরা z1 পাইছি, z2 পাইছি। z1 এটা হচ্ছে z2, এটা হচ্ছে z1। সুতরাং এখন আমাদের কাছে হচ্ছে যে দুইটা z1 এবং z2, z1 এবং z2 দুইটার কি করলাম, আমরা একসাথে কানেক্ট করলাম। আচ্ছা, z1 এবং z2 যখন একসাথে কানেক্ট করব তখন কি হয় ওইটা আমাদের দেখতে হবে। সুতরাং z1 z2 যখন একসাথে কানেকশন করলাম, দুইটা ইম্পিডেন্স z1 এবং z2 মিলে কি হয়ে যাবে, একটা ইম্পিডেন্স হয়ে যাবে। তাহলে zt মানে টোটাল ইম্পিডেন্স এখানে z1 প্লাস z2। তাহলে একটা কাজ করেন, এই z1 এবং z2 ক্যালকুলেটর তুইলা যোগ করে ফেলেন, কমপ্লেক্স ফর্মে করবেন। করার পর আপনি জেডটিটা পাবেন হচ্ছে 41.82 এবং অ্যাঙ্গেলটা পাবেন হচ্ছে 20.14 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আপনি জেডটি টোটাল ইম্পিডেন্সটা পেয়ে গেছেন এই সার্কিটের। এখন আপনার কাজ হচ্ছে যে এখান দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করে ফেলা। সুতরাং এখান থেকে যে আইটি টোটাল কারেন্টটা বের হইতেছে ওইটা আমরা বের করে ফেলি। আইটি টোটাল কারেন্ট হচ্ছে, টোটাল ভোল্টেজ হচ্ছে 230 এবং ইম্পিডেন্স হচ্ছে 41.82, অ্যাঙ্গেল হচ্ছে 20.14। ওকে, এখন আমাদের আইটি টোটাল কারেন্টটা বের করে ফেলতে পারি। টোটাল কারেন্ট হচ্ছে 5.5, অ্যাঙ্গেল হচ্ছে 20.14।
ডিগ্রি এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ওকে, পরে আমাদের কাছে চাইছে যে কনজুমেড পাওয়ার, কন আচ্ছা, এখন আমরা এই পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করি। এখন পাওয়ারের আমরা এই সূত্রটা ইউজ করবো, বিআই কস থিটা, যেহেতু আমরা কস থিটার ভ্যালু জানি। ভি কত 230, আই কত বের করলাম মাত্র 5.5 ইন্টু কস, অ্যাঙ্গেল কত 20.14। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করার পালা আমাদের। ক্যালকুলেশন করলে আমরা পাওয়ারটা পেয়ে যাব। পাওয়ারটা হবে যে 1187.65 ওয়াট। এটা কিন্তু আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ওকে, তারপর আমাদের কাছে চাইছিল পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থিটা। তো কস থিটা মানে ফেজ অ্যাঙ্গেল কত 20.14। ক্যালকুলেশন করার পর আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাই গেলাম কত, পাওয়ার ফ্যাক্টরটা কত আসে ক্যালকুলেশন করার পর 0.938। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। এখন পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হবে না লিডিং হবে বলেন তো, আগে চিন্তা করেন, তারপর আমি বলে দিতেছি। এই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এটা, এবং এই পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং নাকি লিডিং। এখানে দেখেন, আমরা নর্মালি আমরা কিন্তু ইম্পিডেন্সের অ্যাঙ্গেল নিয়ে কাজ করি, তাহলে ভুল হয় না। কিন্তু আমরা কারেন্টেরটা নিয়ে কাজ করতে পারি। কখন? দেখেন, এই কারেন্টের অ্যাঙ্গেল নিয়ে কিন্তু আমরা কি পাওয়ার ফ্যাক্টর বের করছি। এইখানে ভুল হয় নাই কেন? কারণ হচ্ছে যে দেখেন, এখানে যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজের সাথে কোনো অ্যাঙ্গেল নাই। ঠিক আছে, অ্যাঙ্গেল শূন্য। যদি ভোল্টেজের সাথে অ্যাঙ্গেল শূন্য হয়, তখন আপনি কারেন্টের এই অ্যাঙ্গেল নিয়ে আপনি ফেজ অ্যাঙ্গেল, এই কারেন্টের যে অ্যাঙ্গেল হবে ওইটাই হচ্ছে আপনার ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন কারেন্টের আগে যদি মাইনাস থাকে, অ্যাঙ্গেলের আগে যদি মাইনাস থাকে, তাহলে এটা কি হবে? ল্যাগিং হবে। ল্যাগিং ল্যাগিং হবে। ঠিক আছে, কারেন্টের আগে যদি মাইনাস থাকে। আর ইম্পিডেন্সের আগে যদি, ইম্পিডেন্সের ক্ষেত্রে অ্যাঙ্গেলের আগে যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু ক্যাপাসিটিভ হবে। ক্যাপাসিটিভ হইলে তাহলে কি হবে? লিডিং হবে। ঠিক আছে, এই সব ছোট ছোট বিষয়গুলো আমাদের কিন্তু ভুল হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। দেখি প্রশ্নটা প্রথমে দেখি। একটি ক্যাপাসিটর এর ক্যাপাসিট্যান্স 10 মাইক্রোফ্যারাড এবং ফেজ ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি, ইহা 220 ভোল্ট এবং 50 হার্জ এবং 10 ওহম এর সহিত সিরিজে যুক্ত। নির্ণয় করো ক্যাপাসিটর দ্বারা সৃষ্ট রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের পাওয়ার ডিসপার্টেড এবং পাওয়ার ফ্যাক্টর। এই বিষয়গুলো আমাদের কাছে চাইছে। সুতরাং আমাদের কি সলিউশন করার জন্য কি করা লাগবে? এই সার্কিটটা আঁকা লাগবে। তো আমরা সার্কিটটা মনে করেন এঁকে নিলাম। ঠিক আছে, সার্কিটটা একটু দেখেন কিভাবে আঁকছি। সার্কিটে একটা রেজিস্টর থাকবে এবং এই কয়েলের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা জানি না, এবং ক্যাপাসিট্যান্স যেটা আছে ওইটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটর দ্বারা সৃষ্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো এই ম্যাথটা একটু জটিল, কিন্তু বুঝতে পারলে খুবই ইজি। আমি শর্টকাটও বলে দেবো না। ঠিক আছে, আচ্ছা দেখেন, প্রথমে ক্যাপাসিটরের ফেজ ডিফারেন্স বলে দেওয়া আছে একটা। ক্যাপাসিটরের ফেজ ডিফারেন্স এই জিনিসটাই একটু বেজাল লাগাই দিছে আপনাকে। ঠিক আছে, ফেজ ডিফারেন্স এবং টোটাল সার্কিটের ফেজ ডিফারেন্স কিন্তু এক না। ঠিক আছে, ওইটা কিন্তু আমাদের বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, ওইটা কিভাবে বের করবেন? আচ্ছা, যেহেতু সিরিজ সার্কিট, আমরা একটু ভেক্টর নিয়ে আলোচনা করি। ভেক্টর আঁকলাম। ঠিক আছে, ভেক্টর আঁকার চেষ্টা করি। একটা রেফারেন্স অক্ষ নিলাম। এটা হচ্ছে আমাদের আই।
ওকে, এখন আমরা কি করলাম, এটা যেহেতু ইন্ডাক্টর এর জন্য আমরা কি করব, একটা ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা এইখানে দেখাই। ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা এইখানে দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা, ঠিক আছে। ইন্ডাক্টরের আড়াআড়িতে, না সরি, এটা আমরা রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা দেখাই, তাহলে ভালো হয়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা, ভিআর, ঠিক আছে। এখন এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ, এবং এখানে কিন্তু আপনার কি থাকবে, কারেন্টও থাকবে, ইন ফেজ থাকবে, কারেন্ট কি ইন ফেজ থাকবে, ঠিক আছে। এখন এইখানে আমরা ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা ধরলাম এটা, ঠিক আছে। ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে এটা। তাহলে এখানে যদি কারেন্ট হয়, কারেন্ট এবং কারেন্টের সাথে ডিফারেন্স হচ্ছে যে ফেজ ডিফারেন্স কত, 10 ডিগ্রি, কিন্তু টোটাল সার্কিটের কিন্তু 10 ডিগ্রি না। টোটাল সার্কিটের হবে যে এইখান থেকে এটুকু, যতটুকু এটুকু হচ্ছে আমাদের টোটাল সার্কিটের ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ফেজ অ্যাঙ্গেল টোটাল টুকু যদি 90 হয়, 90 থেকে যদি 10 চলে যায়, এটুকু কত, 80। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ফেজ অ্যাঙ্গেল 80 ডিগ্রি, ঠিক আছে। এখন শর্টকাট বিষয়, এখন এখানে বুঝতেছেন অনেকেই হয়তো বা বুঝছেন বা বুঝতে পারতেছেন না, একটু ঝামেলা আছে বিষয়টা। তাহলে কি করবেন আপনি, এখানে আপনি মনে করবেন যে যদি ফেজ ডিফারেন্স বলে দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তখন আপনি কি করবেন, এই 90 থেকে যে ফেজ ডিফারেন্স থাকবে ওইটা মাইনাস করে দিবেন, মাইনাস করে আপনি টোটাল ফেজ অ্যাঙ্গেলটা পাওয়া যাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাথ করি, আরো ভালো বুঝবেন। তাহলে এখানে বলে দেওয়া ছিল ক্যাপাসিটরের ফেজ অ্যাঙ্গেল, ক্যাপাসিটর এর ফেজ অ্যাঙ্গেল, ক্যাপাসিটরের ফেজ অ্যাঙ্গেল না, এটা ফেজ ডিফারেন্স বলে দেওয়া আছে। ক্যাপাসিটরের ফেজ ডিফারেন্স হচ্ছে যে 10 ডিগ্রি, টোটাল সার্কিটের ফেজ ডিফারেন্স কত হবে, টোটাল সার্কিটের ফেজ ডিফারেন্স হচ্ছে যে 90 থেকে মাইনাস করে দেবেন 10, তাহলে কত হবে, 80 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টোটাল ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা একটু বের করে ফেলার চেষ্টা করি আমরা এখানে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স
এখানে যদি আমরা বের করে ফেলতে চাই কেএক্সি সমান হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের আমরা একটা সূত্র জানি, যেটা হচ্ছে 1/2 পাই এফসি। ঠিক আছে, 1/2 পাই। এফ হচ্ছে কত 50, সি এর ভ্যালু কত দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, 10 ইন্টু, আচ্ছা এখন ক্যালকুলেশন করেন তো, এক্সি পেয়ে গেছেন কত, 318.3 ওহম। এটা হচ্ছে আপনার এক্সি পেয়ে গেছেন। এখন হচ্ছে টেন থিটা, আচ্ছা আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি। ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম যদি হয়, তাহলে ভূমি বরাবর কি আর নির্দেশ করে এবং জেড মানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, অতিভুজ হচ্ছে ইম্পিডেন্স এবং রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এক নম্বরে টেন থিটা সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, না লম্ব বাই ভূমি। সূত্র লম্ব কি আছে, লম্বটা কি হবে আপনার রিঅ্যাক্ট্যান্স যে আছে ওইটা হবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে লম্ব হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ভূমি হচ্ছে আর রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইখানে থিটার ভ্যালুটা তো আমরা জানি কত 80 ফেজ অ্যাঙ্গেল যেটা। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কি বের করতে পারি, আরসি বের করতে পারি, মানে আরসিটা বের করতে পারি। তাহলে বা আরসি ইকুয়াল টু এক্সি এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কিন্তু আমরা এখানে বের করছি কত 318.3 এবং টেন থিটা, টেন কত, থিটার ভ্যালু কত 80 ডিগ্রি। মানগুলো একটু বসাইলে আরসি পাই যাবেন। তাহলে বসানোর পর আরসি পাই হচ্ছে আমরা 56.12 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরসি। এক নম্বরে যে চাইছিল কি আরসি চাইছিল না, ওটা বের করে ফেলছি আমরা। তারপর আমরা এখন টোটাল ইম্পিডেন্সটা একটু বের করে ফেলার চেষ্টা করি। টোটাল ইম্পিডেন্স, এখানে এখন আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলবো। জেডটি, জেডটি কি, জেডটি ইকুয়াল টু আর মাইনাস জি অফ এক্সসি। এখানে মাইনাস দিতে কিন্তু ভুলে যাই আমরা অনেকে, সুতরাং ভুললে হবে না। আচ্ছা এখানে সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কত আছে, এখানে আছে 100 এবং এই আরসি কত পাইছি আমরা 56.12, দুইটা যোগ করে দেই 100 প্লাস 56.12 জি অফ এক্সসি, এক্সসি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আমরা কিন্তু বের করছিলাম কত 318.3, 318.3। এখন আমরা এই ইম্পিডেন্সটাকে চাইলে কি করতে পারি, পোলার ফর্মে লিখতে পারি। এই ইম্পিডেন্সটারে আমরা পোলার ফর্মে যদি লিখি তাইলে হয় হচ্ছে 354
দশমিক 528 অ্যাঙ্গেল হচ্ছে 63.87 ওহম হয়। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, টোটাল কারেন্টটা বের করে ফেলতে পারি। টোটাল কারেন্টটা আমরা বের করে ফেলতে পারি, এই যে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে আইটি ইকুয়াল টু কি হইতেছে আপনার ভি বাই জেড। তাহলে ভি কত 220 এবং জেড, এই যে এখানে জেড টিটা বসাবেন। ঠিক আছে, আমি বসাইলাম না, আপনারা বসায় ক্যালকুলেটরের চাপ দিবেন, তাহলে আইটি পেয়ে যাবেন। আইটি কত হয় আমাদের 0.62, অ্যাঙ্গেল হয় হচ্ছে 63.87 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আইটি। ঠিক আছে, তারপর আমরা কি বের করব, ক্যাপাসিটরের পাওয়ার ডিসপার্টেড, তার মানে ক্যাপাসিটরটা কি পাওয়ার নিতেছে ওইটা বের করে ফেলি। তাহলে পিসি ক্যাপাসিটরটা কি পাওয়ার নিতেছে ওইটা পাই গেলাম। ক্যাপাসিটর পাওয়ারটা হচ্ছে আমরা আই স্কোয়ার আর সূত্র দিয়ে বের করি, আই স্কোয়ার আর সি। তো আয়ের ভ্যালুটা কত জানি আমরা, আয়ের ভ্যালুটা আমরা বের করছি কিন্তু 0.62, 0.62 লেখা সুন্দর হয় নাই, আরেকবার লিখি 0.62 স্কোয়ার ইন্টু আরসি কত 56.12। তাহলে পিসি কত হয় 21.57 ওয়াট হয়। ঠিক আছে, এবং পাওয়ার ফ্যাক্টর কত হয়, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে cos থিটা, cos কত ডিগ্রি, ইম্পিডেন্স কই, ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা বসাবো 63.87, 63.87 বসানোর পরে পাওয়ার ফ্যাক্টরটা আমরা কত পাই 0.44। এখন কথা হচ্ছে যে ল্যাগিং না লিডিং বলেন তো। দেখেন এখানে ইম্পিডেন্সের আগে কি আসছে মাইনাস, এই জন্য এটা কি হবে লিডিং হবে। এবং এই সার্কিট থেকে আমরা বুঝতে পারি এখানে কি ক্যাপাসিটর আছে শুধু, এই জন্য লিডিং হবে। ঠিক আছে, লিডিং হবে। আচ্ছা, এখন বলেন এই ম্যাথে কি কারো প্রবলেম আছে কিনা? ও আচ্ছা, আচ্ছা আমরা এই পর্যায়ে এই ম্যাথটা করব। ফার্স্ট অফ অল প্রশ্নটা দেখি কি বলছে। এক্স এর মান কত হলে পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগ হবে? তাহলে এখানে একটা সিরিজ সার্কিট দেওয়া আছে, যেখানে কি আছে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, একটা ক্যাপাসিটর দেওয়া আছে, রেজিস্টর দেওয়া আছে। এখন এখানে কত মানের ক্যাপাসিটর বা ইন্ডাক্টর সংযোগ করে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর এত ল্যাগিং করতে পারবো। যেহেতু ল্যাগিং বলছে, সুতরাং আমাদের কি করতে হবে, এইখানে যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কমাইতে হবে। সুতরাং এইখানে আমাদের কি করা লাগবে, ক্যাপাসিটর সংযোগ করা লাগবে। কেন?
এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কমানোর জন্য এখানে সিরিজে ক্যাপাসিটর কমা লাগাবো আর কি আমরা, ঠিক আছে। আচ্ছা, আমরা ম্যাথ সলিউশন করি, ধ্যান আরও ভালো বুঝবেন। হ্যাঁ, সলিউশন। তো এখানে আমাদের দেওয়া আছে কি, আর এর ভ্যালু দেওয়া আছে কত, আর এর ভ্যালু দেওয়া আছে 10 ওহম আমাদের লাগবে, এজন্য লিখে রাখলাম আর কি। এক্সেল কত হয়, এক্সেল হচ্ছে 2πfl, সব কিছুর ভ্যালু দেওয়া আছে। এখন শুধু আপনার কাজ হচ্ছে মানগুলা বসায় বের করে ফেলা, ঠিক আছে। তো আমি মানগুলা বসায় দেখাইতেছি না, আপনি পারবেন এই জন্য। তো বসানোর পরে আমরা পাবো যে 37.7 ওহম। আচ্ছা, পরে এক্সি, এক্সিটা আমরা কি সূত্র জানি, 1/2πfc। তাহলে এফ এর ভ্যালু কিন্তু জানেন, ঠিক আছে, সি এর ভ্যালু জানেন, সুতরাং মানগুলা বসান, বসাইলে আপনি পাবেন হচ্ছে 10 ওহম। ওকে, তারপর আপনার ইম্পিডেন্সটা কত বলেন তো। ইম্পিডেন্স কি, আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি। তাহলে এখানে আমরা ইম্পিডেন্স ইকুয়াল টু পাই হচ্ছে 10 প্লাস জে অফ এক্স এল, মানে হচ্ছে যে 37.7, সি কত 10 বসালাম, এটা হচ্ছে আমাদের জেড টোটাল ইম্পিডেন্সটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, এখন আমাদের টোটাল ইম্পিডেন্সটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে যখন পাওয়ার ফ্যাক্টর যখন নাও পাওয়ার ফ্যাক্টর যখন 0. যে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে 0.707 হয়, তখন থিটার ভ্যালুটা কত হয়, 45 ডিগ্রি। কথা হচ্ছে যে 45 ডিগ্রি কীভাবে পেলাম, এটা ক্যালকুলেশন করে বের করে ফেলবেন। কস থিটার ভ্যালু যদি 0.07 হয়, তাহলে থিটার ভ্যালু কী হবে, কস ইনভার্স এই 0.07 দিয়ে বের করে ফেলবেন, ঠিক আছে। এগুলো পারেন, এর জন্য আর দেখাইলাম না। থিটার ভ্যালু হয় 45 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা এখানে দেখেন, এখানে টেন থিটা, এখান থেকে টেন থিটা সমান কি লিখতে পারি, রিয়াক্টিভ উপাংশ কি এক্সএল মাইনাস এক্সি, এবং নিচে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। তাহলে ঠিক আছে, এখন দেখেন এই থিটার ভ্যালু কিন্তু জানি আমরা কত, 45 ডিগ্রি। তাহলে 10 45 ডিগ্রি ইকুয়াল টু এক্সএল এর ভ্যালু কি আমরা জানি কত, 37.7। এক্স এর ভ্যালু আমরা জানি 37.7, এবং এক্স সি মানে এই যে ক্যাপাসিটরের মানটা তো আমাদের ভাড়াইতে হবে, মানে এখানে এই সার্কিটে এখানে আছে 318, কিন্তু এখানে যখন আমরা আরও ক্যাপাসিটর সংযোগ করব, তখন কি হবে, এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কমে যাবে, ঠিক আছে। এখন কত মানের সংযুক্ত করতে হবে ওইটা আমাদের লাগবে আর কি, ঠিক আছে। তাহলে ওইখান থেকে আমরা এক্সি এর ভ্যালুটা বের করে ফেলবো, মাইনাস হচ্ছে এক্সি বাই আর হচ্ছে 10,
ক্যালকুলেশন করেন, এক্সি বের করেন। এক্সি হচ্ছে 17.7 ওহম। ঠিক আছে, এখন কথা হচ্ছে অতএব 17.7 ওহম এর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সিরিজে কি করব আমরা, সংযোগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে দেখেন আমাদের কিন্তু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সই চাইছে। ঠিক আছে, ক্যাপাসিট্যান্স চাইছে না। যদি ক্যাপাসিট্যান্স চাইতো তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্স বের করা লাগতো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্স চাইছে না। আচ্ছা, পরে দেখেন এখানে এই ম্যাথটা হোমওয়ার্ক বাড়িতে করে ফেলার চেষ্টা করবেন, না পারলে তো আমি আসি। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ট্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।